এই ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি? সমমাত্রিক নীতির ব্যবহার। এর আগের ক্লাসে আমরা সমমাত্রিক নীতি আলোচনা করেছি এবং এই সমমাত্রিক নীতি কি ছিল, যে একটা সমীকরণের প্রতিটি পদ একই মাত্রাযুক্ত হবে। তো এই নীতিটা ব্যবহার করে আমরা কি করতে পারবো? সাধারণত দুটো বিষয় আমরা ওই নীতি ব্যবহার করেই করতে পারবো। কি দুটো বিষয়? একটা হচ্ছে সমীকরণের নির্ভুলতা যাচাই করা এবং বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা। প্রথমে আমরা যেটা করব ওটা হচ্ছে সমীকরণের নির্ভুলতা কিভাবে যাচাই করতে পারি। আচ্ছা, এই কথার অর্থ কি যে একটি সমীকরণের নির্ভুলতা যাচাই করব? তুমি যে কোনো একটা সমীকরণ ধরে নাও। আমি ফার্স্ট একটা সমীকরণ ধরছি যেটা তোমাদের পরিচিত, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা পরিচিত তোমাদের। এবার এই যে সমীকরণটি, এটি সঠিক না ভুল সেটা আমরা কিন্তু ওই সমমাত্রিক নীতি এর সাহায্যে নির্ভুলতা যাচাই করতে পারবো। তো কিভাবে আমরা নির্ভুলতা যাচাই করব? একদম সমমাত্রিক নীতির যে স্টেটমেন্ট ছিল, কি ছিল, যে যে কোনো একটা সমীকরণের প্রত্যেকটি পদ একই মাত্রাযুক্ত হবে। দেখো এখানে সমানের দুপাশে বাম পক্ষ আর ডান পক্ষ আছে। বাম পক্ষে একটা পদ আছে, ডান পক্ষে দুটো পদ আছে। এবার আমরা যদি দেখাতে পারি বাম পক্ষের যে পদটা আছে তার মাত্রা ডান পক্ষের যে দুটো পদ আছে প্রতিটির মাত্রা যদি একই হয়, তাহলে আমরা বলবো কি এই সমীকরণটি সঠিক। তাহলে আমরা একটু যাচাই করে নেব। প্রথম বাম পক্ষের প্রথম পদ, যেটা একটাই পদ আছে, এর বাম পক্ষের যে পদটা সেটা হচ্ছে এস কি হয় গো? এস হচ্ছে দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা কত হয়? এল। ওকে, এবার ডান পক্ষে দুটো পদ আছে। একটা পদ হচ্ছে গিয়ে মানে প্রথম পদ, ওটা কি আছে? ইউ ইন্টু টি। ইউটা কি? ইউটা হচ্ছে বেগ আর টিটা হচ্ছে সময়। বেগের মাত্রা আশা করি তোমাদের মনে আছে, এল টি টু দি পাওয়ার -1। তো এল টি টু দি পাওয়ার -1 ইন্টু সময়ের মাত্রা টি, তাহলে টি টু দি পাওয়ার -1 আর টি ওটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে এল। তাহলে প্রথম পদের মাত্রা সেটাও আমি পেয়ে গেলাম কি এল। এবং দ্বিতীয় পদ কি আছে? এটি স্কোয়ার। তো এই যে ধ্রুবকটা, এই ধ্রুবক কিন্তু মাত্রাবিহীন, তো তাহলে আমরা ধ্রুবকটা কিন্তু এখানে নিতে পারবো না। এটা একটা, তুমি বলতে পারো এটা একটা সীমাবদ্ধতা, পরে আলোচনা করব এটা। তো এটি স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে গিয়ে ত্বরণ। এবার ত্বরণের মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -2, তাহলে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সময়ের স্কোয়ার আছে মানে টি স্কোয়ার। দেখো -2 আর 2 এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এল। দেখো তাহলে এই সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ, মানে বাম পক্ষের পদ এবং ডান পক্ষের প্রতিটি পদ একই মাত্রাযুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা বলবো তাহলে এই সমীকরণটি নির্ভুল। ঠিক আছে, এই সমীকরণটি নির্ভুল হয়ে গেল। তো এইভাবে আমরা প্রতিটি পদের মাত্রা চেক করে একটা সমীকরণকে সঠিক কি ভুল ওটা আমরা যাচাই করতে পারবো। এর পরের এক্সাম্পলটা যদি আমি দিই 2 নম্বর, এটা 1 নম্বর এক্সাম্পল দিচ্ছি। তো 2 নম্বর এক্সাম্পলটা আমি যদি এরকমই দিই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2at। তো এটাও তোমাদের পরিচিত, ঠিক আছে। তো এটা সঠিক না ভুল ওটা কিন্তু আমরা সমমাত্রিক নীতি প্রয়োগ করে আমরা যাচাই করব। দেখো এখানেও বাম পক্ষ আছে, ডান পক্ষ আছে। বাম পক্ষে একটা রাশি আছে, ডান পক্ষে কি আছে? দুটো রাশি আছে। এবার
আমরা তাহলে প্রথমে বাম পক্ষটা ক্যালকুলেট করব। তাহলে বাম পক্ষের মাত্রা মানে এই ভি স্কোয়ারের মাত্রা তাহলে কত হবে? তাহলে বাম পক্ষের প্রথম পদ, বাম পক্ষের ক্ষেত্রে এটা ছিল ভি স্কোয়ার। এবার দেখো বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাকে স্কোয়ার করলে আমি পাচ্ছি তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু পেলাম বাম পক্ষ। এবার চলে আসো ডান পক্ষ। ডান পক্ষে দুটো পদ আছে। প্রথম পদ, ডান পক্ষে প্রথম পদ কি আছে? ডান পক্ষে প্রথম পদ আছে ইউ স্কোয়ার। দেখো ইউ বেগ, তাহলে এক্ষেত্রেও সেই সেম হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবারে ডান পক্ষের দ্বিতীয় পদ, ডান পক্ষের দ্বিতীয় পদ কি আছে? টুটা তো আমি এখানে ধরতে পারবো না কেন, মাত্রাহীন। তা এ ইন্টু টি, দ্বিতীয় পদ আছে এ ইন্টু টি। তাহলে এ হচ্ছে ত্বরণ আর টিটা হচ্ছে সময়। ত্বরণের মাত্রা নিশ্চয়ই মনে আছে, কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কত? টি। তাহলে এখানে আমরা পাচ্ছি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো তোমরা আগেই বুঝতে পেরেছো যে এই সমীকরণটা আমি ভুল লিখেছি, কারণ এটা হয় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাই না? তো সেটা দেখো মাত্রার সাহায্যে ওইটাকে কিন্তু ভুল দেখাচ্ছে। বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষর পদটা ডান পক্ষের প্রথম পদের সঙ্গে সমান হয়েছে, কিন্তু ডান পক্ষের যে দ্বিতীয় পদটা ওটা দেখো তার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এদের সঙ্গে কিন্তু মিলছে না। মানে আমি তাহলে এই যে সমীকরণটা এমনি বুঝতে পারছি ভুল, এবং মাত্রার বিশ্লেষণের মাধ্যমেও আমরা এটাকে ভুল প্রমাণিত করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সমমাত্রিক নীতির সাহায্যে কোনো সমীকরণ সঠিক কি ভুল সেটা যাচাই করতে পারবো। তবে এর একটা সীমাবদ্ধতা আছে, যেটা আমি বলেছিলাম ওই যে মাত্রাহীন রাশিগুলো। একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো 3 নম্বর, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 3as। দেখো এই সমীকরণটা কি সঠিক? আমরা জানি এই সমীকরণটা সঠিক নয়, কারণ এখানে 3 হয় না, কি হয়? 2as হয়। তবে আমি যদি মাত্রার এই সমমাত্রিক নীতি ব্যবহার করি, দেখো বাম পক্ষের প্রথম পদ কি? ভি স্কোয়ার। তাহলে বাম পক্ষের প্রথম পদের মাত্রা হচ্ছে তাহলে ভির মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আমরা পারবো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো ডান পক্ষের প্রথম পদটা কি আছে? ডান পক্ষের প্রথম পদটা আছে ইউ স্কোয়ার, তাহলে এর মাত্রাও সেই সেম হবে। আমি ডিরেক্টলি লিখলাম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার এদিকে চলে আসো, এর 3-এর তো মাত্রা নেই, এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি মাইনাস টু, আর এস এর মাত্রা হচ্ছে এল। তাহলে পুরো মিলিয়ে হচ্ছে কত? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়েরই কিন্তু প্রতিটি পদের মাত্রা কিন্তু কি হচ্ছে? একই আসছে। তাহলে আমি যদি সমমাত্রিক নীতির নিয়ম মানি তাহলে কিন্তু এই সমীকরণটা সঠিক। কিন্তু প্রকৃতপক্ষে সূত্রটা কি হয়? বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, 3as হবে না, ওটা কিন্তু সঠিক সমীকরণ নয়। তবে এই যে মাত্রাহীন রাশি, এই মাত্রাহীন রাশির জন্যই কিন্তু প্রকৃত সমীকরণকে আমি চিহ্নিত করতে পারলাম না এই সমমাত্রিক নীতির সাহায্যে। এটা একটা সীমাবদ্ধতা। ঠিক আছে, তো এরপরে দেখো তাহলে আমরা কিভাবে সমীকরণের নির্ভুলতা যাচাই করি এবং তার কিভাবে সীমাবদ্ধতা আসে সেটা আমরা বুঝলাম। এবার নেক্সট যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। তাহলে এই জিনিসটা তো মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, সোজা জিনিস, আগেও করেছি এটা। এবার চলে আসি বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। তো এই যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক, এইটা কথার অর্থটা কি? দেখো একটা তোমাদের যেটা চেনা সেটাই বলি। ধরো গতিশক্তি, গতিশক্তিকে তুমি ই কে দাও, গতিশক্তির সূত্র কি হয়? হাফ অফ এম ভি স্কোয়ার,
হাফ অফ mv স্কোয়ার, তাই না? মানে গতিশক্তি কার কার উপর নির্ভর করে? বস্তুর ভরের উপর নির্ভর করে আর বেগের উপর নির্ভর করে। এবার এই যে বলেছে না বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক, কথার অর্থ এইটা, এই যে গতিশক্তি ভর এবং বেগের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। এই যে ধরো এম ইন্টু ভি স্কোয়ার, মানে এম এর পাওয়ারে 1 থাকছে, ভির পাওয়ারে স্কোয়ার থাকছে, তো এইটা নির্ণয় করতে পারবে। এইটা মানে এর পাওয়ারে কি আসবে ওটা আমি এই সমমাত্রিক নীতির সাহায্যে বলে দেব। শুধু আমাকে জানতে হবে একটা রাশি কি কি রাশির উপরে নির্ভরশীল। যেরকম দেখো আমি এই অঙ্কটাই মানে এই সমীকরণটাই আমি বা এদের মধ্যে সম্পর্কটাই আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো আমি দেখতে পাচ্ছি যে গতিশক্তি ভর আর বেগের উপরে নির্ভর করে, মানে আমরা জাস্ট আমাকে দেওয়া থাকবে এটাই যে গতিশক্তি ভর আর বেগের উপর নির্ভর করে, তোমাকে নির্ণয় করতে হবে কি এদের মধ্যে সম্পর্কটা কি, মানে এম ভি স্কোয়ার এইটা নিয়ে আসতে হবে। আমি হাফ কেন বললাম না, হাফ বললাম না কেন, হাফ হচ্ছে গিয়ে তোমার মাত্রাহীন ধ্রুবক, ওটাকে কিন্তু আমি মাত্রার সাহায্যে নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, ফার্স্ট স্টেপ দেখো, এইরকম অঙ্কগুলো করার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে তুমি আগে জেনে নেবে যে রাশিটি অন্য কি কি রাশির উপর নির্ভর করে। জাস্ট এইটা কিভাবে নির্ভর করে দরকার নেই, জাস্ট কি নির্ভর করে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এই গতিশক্তি বস্তুর ভরের সঙ্গে নির্ভর করে, এটা সমানুপাতিক দিলাম, ভরের উপরে নির্ভর করে। তো কিভাবে নির্ভর করে জানি না, মানে পাওয়ারে কি থাকবে জানি না, তাই জন্য m⁴x দিলাম, আর ভির উপরে নির্ভর করে এই জন্য y দিলাম। বা তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো, প্রপোর্শনালিটি উঠিয়ে দিয়ে সমান দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে দিলে কে m⁴x v⁴y দিয়ে দিলে, এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে তুমি কি করবে, তাদের মাত্রাগুলো লিখে নেবে, মানে যে রাশিগুলো আছে তাদের মাত্রাগুলো লিখে নেবে। মানে এইগুলো তো আমরা করেছি ওই যে মৌলিক রাশিগুলো যখন চেঞ্জ করেছিলাম সেক্ষেত্রে করা হয়েছিল। তাহলে শক্তি মানে গতিশক্তি মানে শক্তির মাত্রা আশা করি মনে আছে, নাহলে শক্তি সমান কী হয় গো, শক্তি মানে কৃতকার্য, শক্তি মানে কৃতকার্য মানে বল ইন্টু সরণ, তাই তো, বল ইন্টু সরণ। যদি না মনে থাকে তাহলে বের করে নেবে। বলেটা তো তোমাকে মনে রাখতে বলেছিলাম, বল হচ্ছে mL⁻⁻², আর সরণটা হচ্ছে এল, তাহলে এম থাকলো এল ইন্টু এল স্কোয়ার T⁻², তাই না? এটা কিন্তু শক্তি পর্যন্ত আপাতত মনে রাখবে, ঠিক আছে? শক্তি পর্যন্ত মাত্রা যদি মনে রাখো তাহলে আর অসুবিধা হবে না। তাহলে শক্তির মাত্রাটা বসিয়ে দাও, mL² T⁻², কে তো কনস্ট্যান্ট, তাহলে ভরের মাত্রা হচ্ছে m, পাওয়ার হচ্ছে x, আর বেগের মাত্রা কী গো, বেগের মাত্রা হচ্ছে L⁻⁻1² ঠিক আছে। নেক্সট কী করব, তাহলে টোটাল m কত দেখব, টোটাল l কত দেখব। তো এখানে কে শুধু m একটাই আছে, তাহলে m⁴x, এখানে হবে L⁻y T⁻⁻y। এবার নেক্সট স্টেপ কী করব বুঝতে পারছো, যেহেতু করিয়েছি আগে, দুধারে মানে উভয় পাশের m এর ঘাত, l এর ঘাত আর t এর ঘাত কী করব, তুলনা করব। প্রথমে দেখো দুপাশে যদি তুমি m এর ঘাত তুলনা করো, m এর ঘাত তুলনা করলে কি পাচ্ছ, m এর ঘাত তুলনা করলে এর m এর পাওয়ারে কত আছে, 1 আছে, এর m এর পাওয়ারে কত আছে, x আছে, তাহলে আমরা পাবো x = 1। তারপরে দেখো l এর ঘাত যদি তুলনা করো, তাহলে l হচ্ছে y, আর এখানে আছে 2, তাহলে y সমান হচ্ছে 2। তারপরটাও করলে তুমি পাবে y = 2। দেখো তাহলে m এর পাওয়ারে 1 হবে, l এর পাওয়ারে ভির পাওয়ারে তাহলে কত হবে, 2 হবে। তাহলে আমরা পাচ্ছি এতএব E⁻k সমান k ইন্টু mv², বুঝলে? তবে সীমাবদ্ধতা যেটা বলেছিলাম, এই যে কে এর মানটা যে হাফ হয় ওটা কিন্তু আমরা সমমাত্রিক নীতি ব্যবহার করে পাবো না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। বোঝা গেল ব্যাপারটা? তো আর একটা এক্সাম্পল নিয়ে করলে তাহলে ভালো হবে। সরল দোলক কি, এইরকম একটা দড়িতে একটা ভারী একটা বল ঝুলিয়ে দিলে, ঠিক আছে, দোলালে দুলবে, এটাকে বলা হয় সরল দোলক। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে। তো এটাকে দুললে যে দুলবে, ঠিক আছে, তো একবার দুলতে কত সময় লাগে, মানে পর্যায়কাল, ওই পর্যায়কালটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, বা পর্যায়কাল
অন্যান্য রাশির মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত সেটা নির্ণয় করব। তো আমরা জানি এই পর্যায়কালটা মানে সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল কার কার উপরে নির্ভর করে? পর্যায়কালকে বড় হাতের টি দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। এই পর্যায়কাল নির্ভর করে এই যে পিণ্ডটা বা গোলক আছে, এই গোলকের ভরের উপর নির্ভর করে, কিভাবে জানি না, শুধু জাস্ট নির্ভর করে এটা জানি, গোলকের ভরের উপর নির্ভর করে। 2 নম্বর এই দৈর্ঘ্যর উপরে নির্ভর করে, সরল দোলকের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, সরল দোলকের দৈর্ঘ্যর উপরে নির্ভর করে। 3 নম্বর অভিকর্ষজ ত্বরণের উপরে, এটাকে তুমি এম ধরে নাও, এটাকে এল ধরে নাও, আর অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এই 3টে বিষয়ের উপরে নির্ভর করে। ঠিক আছে, সরল দোলকের পর্যায়কাল, গোলকের ভর, সরল দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভর করে। তাহলে এদের মধ্যে সম্পর্ক তোমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট প্রসেস কি, তুমি লিখে দিবে কি, তাহলে যেহেতু নির্ভর করে আমরা লিখব টি সমানুপাতিক একদম ইকুয়ালস টু কে লিখে দেবো, ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এবং অভিকর্ষ ত্বরণকে আমি জি ধরলাম, ঠিক আছে, জি টু দি পাওয়ার জেড। এবার তাহলে পর্যায়কাল বলছে সময়ে, ঠিক আছে, পর্যায়কাল হচ্ছে একটা সময়, তাহলে তার টি থাকবে। ওকে, কে থাকলো, তাহলে ভরের পাওয়ার এক্স, এল এর পাওয়ার তাহলে এল আছে, আর ত্বরণ হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -2 জেড। ওকে, এবার দেখো তাহলে এম একটাই আছে, মানে সেই এম টু দি পাওয়ার এক্সই হবে। এল এর কত হচ্ছে, এখানে ওয়াই, এখানে তাহলে জেড আসবে, তাহলে গুণ আছে মানে এল টু দি পাওয়ার, তাহলে কী হবে গুণ আছে মানে এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল টু দি পাওয়ার জেড, মানে তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর একটা আছে টি টু দি পাওয়ার -2 জেড। বুঝলে? এবার দেখো তুমি যদি কম্পেয়ার করো, উভয় পাশে যদি কম্পেয়ার করো, তুমি দেখো এম এর পাওয়ারটা যদি কম্পেয়ার করো, এখানে কত আছে গো, এক্স আছে এম এর পাওয়ারে, এখানে কিছু নেই মানে কত গো, 0, এলও নেই মানে 0, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 0। গুরুত্বপূর্ণ এটা বলছি। এরপরে দেখো এল এর পাওয়ারটা যদি তুলনা করো, তাহলে কি পাচ্ছ, ওয়াই প্লাস জেড, সেটাও ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এখান থেকে তুমি একটা দেখো ওয়াই ইকুয়ালস টু -জেড পাচ্ছ, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু -জেড পাচ্ছ। নেক্সট টির যদি করো, তাহলে কত পাচ্ছ, -2 জেড ইকুয়ালস টু, এখানে টির পাওয়ার কত আছে গো, 1, তাহলে জেড ইকুয়ালস টু আমরা পাচ্ছি তাহলে -হাফ। জেডের মান যদি -হাফ হয়, ওয়াইয়ের মান তাহলে আমরা পাচ্ছি +হাফ। দেখো তাহলে টি সমান কত পেয়েছিলে, টি সমান আমরা পেয়েছিলাম তাহলে টি সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। বুঝলে? টি সমান হচ্ছে কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। দেখো আমরা যদি আমাদের ভুলবশত যদি ধরে নিই একটা রাশি এমন একটা রাশির উপরে নির্ভর করে না, কিন্তু আমরা ধরে নিয়েছি, তবুও সেইটা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা বের করতে পারবো। দেখো এখানে বলে দিয়েছিলাম যে সরল দোলকের পর্যায়কাল কার উপর নির্ভর করে, গোলকের ভরের উপর নির্ভর করে। দেখো এখানে এক্সের মান কত এসছে, 0 এসছে, মানে তুমি কে এম টু দি পাওয়ার 0 মানে এর উপরে নির্ভর করে না, জেনে গেলাম। আর কি এল টু দি পাওয়ার কত পেলাম তাহলে, হাফ, আর জি টু দি পাওয়ার কত পেলাম, -হাফ। বুঝলে? তাহলে কে হাফ মানে রুট হয়, মানে এল বাই জি, মাইনাস বলে নিচে নিয়ে গেলাম, হোল টু দি পাওয়ার হাফ, বা তুমি লিখতে পারো কে √এল বাই জি। এই হলো পর্যায়কাল এবং পর্যায়কাল কী বিষয়ের উপর নির্ভর করে তাদের মধ্যে একটা সম্পর্ক। বোঝা গেল? একদম স্টেপ বাই স্টেপ করবে, দিয়ে আর কোনো অসুবিধা হবে না। তোমরা তাহলে কি করতে পারবে, একটা রাশির সঙ্গে আর একটা রাশির যে সম্পর্ক সেটা তুমি খুব ভালোভাবে নির্ণয় করতে পারবে। তবে এখানে একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতাটি হলো
ধরো আমার এখানে বলে দেওয়া হয়েছে সরল দোলকের পর্যায়কাল কার কার উপর ডিপেন্ড করছে, গোলকের ভর, সরল দোলকের দৈর্ঘ্য, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এবার আমি যদি ধরে নিতাম যে আরও একটা রাশির উপর সে নির্ভর করে, এবং সেটা হচ্ছে দোলকের এই যে পিণ্ডটার গোলকের বেগের উপর। আমি ধরে নিলাম গোলকের বেগ ভি এর উপর নির্ভর করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সরল দোলকের পর্যায়কাল 4টা বিষয়ের উপর নির্ভর করে: গোলকের ভর, সরল দোলকের দৈর্ঘ্য, অভিকর্ষ ত্বরণ, গোলকের বেগ। হোক, ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখবো, তাহলে টি সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, ভি টু দি পাওয়ার পি ধরে নিলাম। ঠিক আছে, এটা তাহলে আমরা করবো সেরকম। টি তো টি থাকবে, কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড, আর বেগ এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার পি। তাহলে আমরা পাচ্ছি, এখানে লিখে দাও এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 ইন্টু টি, কেন এম এল নেই বলে লিখেছি। তাহলে এবার দেখো, তাহলে আমরা এম কত পাচ্ছি, এখানে এম পাচ্ছি এক্স, এল কত পাচ্ছি ওয়াই, এখানে প্লাস জেড পাচ্ছি, এখানে প্লাস পি পাচ্ছি, তাই তো। টি কত পাচ্ছি, টি পাচ্ছি -2 জেড মাইনাস পি। ওকে, এবার তাহলে আমরা কি করব, দুপাশে তুলনা করো। এক্স এর ভ্যালু পেয়ে গেলে 0, অসুবিধা নেই, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 0। তারপরে ওয়াই প্লাস জেড প্লাস পি, সেটাও পেলাম কত, 0। ঠিক আছে, নেক্সট কত আছে, -2 জেড মাইনাস পি ইকুয়ালস টু 1। এবার দেখো এক্স ইকুয়ালস টু তো 0 হয়ে গেছে, তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে তোমাকে কী বার করতে হবে, ওয়াই জেড আর পির ভ্যালুটা বার করতে হবে। এবং সেটা বের করার জন্য তোমার কাছে কটা সমীকরণ আছে, দেখো দুটো সমীকরণ আছে। ঠিক আছে, দুটো সমীকরণ আছে, তোমাকে নির্ণয় করতে হবে কটা, তিনটা অজানা রাশি বার করতে হবে। কিন্তু আমরা জানি যতগুলো অজানা রাশি থাকবে তাদের মান নির্ণয় করার জন্য ন্যূনতম ততগুলোই সমীকরণ দরকার। অর্থাৎ যদি তোমার 3টা অজানা রাশি হয় তাহলে তোমাকে 3টা সমীকরণ লাগবে, তাদের মানে ন্যূনতম 3টা লাগবে, তার বেশিও হলে হবে, কিন্তু ন্যূনতম তোমার 3টা লাগবে। কিন্তু এক্ষেত্রে তুমি কি পাচ্ছ, এক্ষেত্রে তুমি দুটো পাচ্ছ। কেন পাচ্ছি আমরা, কারণ হচ্ছে দেখো এইখানে মূল রাশি কটা, 3টা। তাহলে আমরা যে কম্পেয়ার করে যে সমীকরণ পাবো, ঠিক আছে, 3টাই সমীকরণ পাবো, কারণ আমরা এম এর পাওয়ার, এল এর পাওয়ার আর টি এর পাওয়ার তুলনা করছি, 3টা থেকে 3টা সমীকরণ পাচ্ছি। তো এই যে 4টা রাশি হলো, এই 4টা রাশি প্রত্যেকের মৌলিক রাশি তো সেই এমএলটির মধ্যে পড়ছে। ঠিক আছে, এই 4টা রাশি নির্ভর করায় তোমার 4টা অজানা রাশি চলে আসছে, কিন্তু তুমি সমীকরণ কটা পাবে, 3টা সমীকরণ পাবে। যার জন্য আমরা কিন্তু পারবো না 4টা এই যে অজানা যে রাশিগুলা মান নির্ণয় করতে পারবো না। এটা কিন্তু সীমাবদ্ধতা, আমাকে ন্যূনতম একটা রাশি 3টা রাশির উপরে নির্ভরশীল হতে হবে, তার থেকে যদি বেশি হয়ে যায় সমমাত্রিক নীতির সাহায্যে কিন্তু আমরা বের করতে পারবো না। দেখতে পাচ্ছ কি অসুবিধাটা হচ্ছে, যে এরকম পর্যায়কাল যদি বলা থাকতো এই পর্যন্ত, তাহলে আমরা আগের কেসটা করলাম, সহজে বের করে দিলাম। কিন্তু যে এটা করতে গেলাম যে আরেকটা রাশির উপরে নির্ভর করে, জানি না এর উপরে নির্ভর করে কিনা, কিন্তু যেহেতু দিয়েছি, এবার যখন আমি বার করতে যাচ্ছি দেখো শুধু এক্সের ভ্যালুটা পাচ্ছি, ওয়াই জেড পি এটা কারুর মানটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এটাই হচ্ছে গিয়ে তোমার সীমাবদ্ধতা। ঠিক আছে, এটা একটা সীমাবদ্ধতা পেয়ে গেলে। আর একটা সীমাবদ্ধতা হচ্ছে লাস্ট, যেটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা বুঝতে পারা গেছে তো, মানে একটা রাশি কমপক্ষে 3টা রাশির উপর নির্ভরশীল হোক, তাহলে তুমি নির্ণয় করতে পারবে তাদের মধ্যে সম্পর্ক। যদি 4টা রাশির উপর নির্ভরশীল হয়ে যায় তখন কিন্তু তুমি নির্ণয় করতে পারছো না। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সমমাত্রিক নীতির একটা সীমাবদ্ধতা, মানে আর একটা সীমাবদ্ধতা। সেই ধ্রুবক নিয়ে একটা সীমাবদ্ধ হয়েছিল, এখানে একটা সীমাবদ্ধতা হলো, আর একটা লাস্ট সীমাবদ্ধতা।
দেখো তোমরা জানো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইটাও তো সম্পর্ক। এই যে এস কার উপর ডিপেন্ড করছে? এস ডিপেন্ড করছে বেগের উপর, সময়ের উপর, আর কার উপর? ত্বরণের উপর। ঠিক আছে, মানে তোমাকে যদি বলে দেওয়া হয় যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কার উপর ডিপেন্ড করে? 1 নম্বর বেগের উপর, 2 নম্বর সময়ের উপর, 3 নম্বর ত্বরণের উপর। তাহলে তুমি কি এই সম্পর্কটা নির্ণয় করতে পারবে? চেষ্টা করে দেখতে পারো। দেখো তাহলে আমরা লিখব এস সমান কে ইন্টু ইউ টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার জেড। ফার্স্ট প্রসেস হয়ে গেল। তারপরে আমি মাত্রাগুলো বসাবো। এস এর মাত্রা এল, কে ইউ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এক্স, সময়ের মাত্রা টি টু দি পাওয়ার ওয়াই, আর ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড। এদের যদি করা হয় তাহলে এল কত পাচ্ছ দেখো, টোটাল এল টু দি পাওয়ার এক্স, এখানে পাচ্ছ জেড, তাহলে প্লাস জেড। টি এর পাচ্ছ কত? এখানে -x, এখানে প্লাস ওয়াই, এখানে -2z। ঠিক আছে, এবার তুমি যদি কম্পেয়ার করো, আর এম তো 0 আছে, টিও 0 আছে। ফার্স্ট যদি কম্পেয়ার করি এল এর কত আছে? এক্স প্লাস জেড, তাহলে আমরা পাচ্ছি সমীকরণ 1 নম্বর সমীকরণ পাচ্ছি এক্স প্লাস জেড সমান 1। সেকেন্ড সমীকরণ কি পাচ্ছি? সেকেন্ড সমীকরণ কি পাচ্ছি? টি, তাহলে টি কত গো? -x প্লাস ওয়াই -2z, -x প্লাস ওয়াই -2z। ঠিক আছে, এখান থেকে তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ। কত পাচ্ছ? 0। দেখো এখানেও কি চলে আসছে? প্রবলেম চলে আসছে। কি প্রবলেম? আমার কটা রাশি আছে? অজানা রাশি 3টা অজানা রাশি আছে এক্স ওয়াই জেড, কিন্তু আমরা সমীকরণ কত পেলাম? 2টো সমীকরণ পেলাম। আর কোনো সমীকরণ পাবে? আর কোনো সমীকরণ তুমি পাচ্ছ না। ঠিক আছে, এখানে মাত্র আমি কটা সমীকরণ পাচ্ছি? 2টো সমীকরণ পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমি সম্পর্ক নির্ণয় করতে পারছি না। এটাও একটা সীমাবদ্ধতা। কারণ কি জানো? এই যে পারতো, যদি তুমি এই পর্যন্ত নিতে পারতো, যদি একটা সম্পর্কে যোগ যদি থাকে, যোগ বিয়োগ যদি থাকে, ঠিক আছে, এরকম যোগ বিয়োগ দিয়ে যদি আলাদা করা থাকে, তাহলে সেই সম্পর্ক নির্ণয় করতে পারবে না। শুধুমাত্র গুণ ভাগ আকারে থাক, তাহলে সম্পর্ক নির্ণয় করতে পারবে। এরকম যদি 2টো পদে ভাঙা থাকে, মানে তুমি আলাদা আলাদা করে বার করতে পারবে। ধরো এস সমান ইউটি, এটা বার করতে পারবে, বা এস সমান এটি স্কোয়ার হাফ এটি স্কোয়ার, এটা বার করতে পারবে। কিন্তু এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা বার করতে পারবে না, কারণ 2টা পদ এরকম যোগ আকারে আছে, বার করতে পারবে না। ঠিক আছে, যদি এরকম শুধুমাত্র গুণ থাকতো বা গুণ ভাগ আকারে থাকতো, তখন কিন্তু সমমাত্রিক নীতির সাহায্যে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারতে। তাছাড়া এরকম যদি যোগ আকারে থাকে তাহলে, বা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা কিন্তু বার করতে পারবো না। এটাই হলো গিয়ে তোমার সীমাবদ্ধতা। তাহলে সমমাত্রিক নীতির সীমাবদ্ধতাগুলো বুঝতে পারছো। ফার্স্ট যে সীমাবদ্ধতা ছিল, ওই যে ধ্রুবকহীন রাশি, সেই ধ্রুবকহীন রাশিগুলো কিন্তু আমাদের প্রবলেম করছিল। ওটা থাকলে ওটাকে মানে কি বুঝতে পারছে না ও। ঠিক আছে, যেরকম ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 3s, ওটা ভুল থাকা সত্ত্বেও এটাকে কি বলে দিয়েছে? ঠিক বলে দিচ্ছে। কেন? ওখানে 3 ছিল। ঠিক আছে, এই 3টা তো মাত্রাহীন ধ্রুবক, মাত্রাহীন রাশি, ওর কিছু করতে পারবে না। এটা 2 নম্বর কী পেলাম? 2 নম্বর কী পেয়েছিলাম? 2 নম্বরও সেই মাত্রাহীন ধ্রুবক, মানে আমরা যে সম্পর্কগুলো নির্ণয় করেছিলাম, যখন এইখানে এই যে হাফটা কিন্তু সে নির্ণয় করতে পারবে না, এখানে কে বলে দেবে। ঠিক আছে, হাফ নির্ণয় করতে পারবে না, এই ধ্রুবকটা নির্ণয় করতে পারবে না। শুধু এই সম্পর্কগুলো, মানে এসটা এ আর টির মধ্যে কি সম্পর্ক সেটা বার করতে পারবে, তার ধ্রুবকটা কিন্তু বার করতে পারবে না। আর 3টা তো 3 নম্বরটা বললাম যে একটা রাশি যদি 3-এর বেশি রাশির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায়, তখন কিন্তু কি হচ্ছে না, সে তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু নির্ণয় করতে পারছে না। তো এই ছিল তোমাদের সমমাত্রিক নীতির ব্যবহার এবং তার সীমাবদ্ধতা। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এর পরের ক্লাসে আমরা
ওই আসন্ন মান আর তাৎপর্যপূর্ণ সংখ্যা এটা নিয়ে আলোচনা করব।